কোর্টে সোহিনীর লেখা চিঠিটা সবাইকে পড়ে শুনিয়ে চন্দ্রের মুখোশ খুলে দিল কমলিনীর উকিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বুবলাই চন্দ্রকে বলে, দেখো বাবা, মায়ের বাড়ির সবাই এসেছে আর তারা কেমন করে মায়ের সঙ্গে কথা বলছে। তখনই চন্দ্র বলে, হ্যাঁ দেখ না, এই কমলিনীর জন্য আমার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কিন্তু সেটা তো আমি চাইনি বল। আমি তো চাইনি এই বয়সে সবাইকে কোর্টে টেনে আনতে। কিন্তু কি করবো বলতো, তোর মাই তো এই সব কিছু ঘটালো। তোর মায়ের জন্যই তো সবাইকে কোর্টে আনতে হলো, আমাকেও এই বয়সে কোর্টে আসতে হলো। তোর মা যদি সোজাসাপটা ভাবে আমাকে মেনে নিত, তাহলে তো এইসব কিছু হতো না। আমি তো কিছু চাইনি, তোরা তো বুঝতে পারছিস। তখন এই কথাগুলো শুনে বুবলাই বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাবা, এখানে তোমার কোনো দোষ নেই। তখন বর্ষা বলে, হ্যাঁ বাবা, আপনার কোনো দোষ নেই। আমরা তো বুঝতে পারছি, মাই তো সবকিছুতে বাড়াবাড়ি করলো। আপনি তো ওনার সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু উনিই তো সেটা হতে দিচ্ছে না। আর তাছাড়া ওই নতুন কাকুর সঙ্গে তো মায়ের একটা সম্পর্ক রয়েছে, সেটা তো আর অস্বীকার করা যাবে না, তাই না? সেটা তো আমরাও বুঝতে পেরেছি। তখন বুবলাই বলে, আহ বর্ষা, কখন কি বলতে হয় সেটাও জানো না? এসব ব্যাপার নিয়ে আর জলঘোলা করো না তো। তখন বর্ষা বলে, না না, আমি কোথায় জলঘোলা করছি? দেখছো না এখানে মা কেমন করে কোর্টে সবাইকে টেনে আনলো। মা তো কোনো কিছু মানতেই চাইছে না। আর তাছাড়া তাছাড়া মাকে তো দেখো না, এই কোর্টটা কেসটা তো বাবাই জিতবে। তখন তো মাকে বাবার সঙ্গে থাকতেই হবে। তখনই ঠাম্মি বলে, এই তোরা কি বলছিস রে? তখন বুবলাই বলে, আর কি, তোমার বৌমার কথা। তখন বর্ষা বলে, তোমার বৌমা আর ওই নতুন কাকুর কথা বলছি। তখন ঠাম্মি বলে, ওদের মনে যে এত কিছু ছিল সেটা তো আর আমি জানতুম না। জানলে কি আর এতদিন পর্যন্ত এগুলো সহ্য করি? তখন বর্ষা বলে, শোনো ঠাম্মি, পরে আবার যেন মন ঘুরে না যায়, মন গলে না যায়, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি বলে, এ কি নাতবো, এটা কেমন কথা বলছো? আমি তো ওর হাতে রান্নাও খাই না, আর তুমিই তো আমাকে রান্না করে দাও, তাই না? তাহলে আবার এইসব কথা আসছে কোথা থেকে? তখন বর্ষা বলে, না, পরে যখন মা আবার কেসটা হেরে যাবে তখন তো আবার আসবে না। তখন বুবলাই বলে, তুমি চুপ করবে। ওইদিকে মিঠি বলে, দেখো মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন ওরা কথা বলছে। এই বয়সে মাকে কোর্টে টেনে আনতে হলো। আমার না আর সহ্য হচ্ছে না ওই লোকটাকে। ওই লোকটাকে দেখলেই জাস্ট কেমন যেন লাগে। তখন মিঠিল বলে, দেখো মিঠি, তুমি মানো বা না মানো, এটাই তোমার বাবা। আর তাকে তোমরা বয়কট করতে পারো, কিন্তু এভাবে অস্বীকার করতে পারবে না। তখন মিঠি বলে, দেখো, বাবা বলতে ছোটবেলা থেকে নতুন কাকুকে মেনে এসেছি, আর জেনেও এসেছি। হ্যাঁ, অনেক সময় তাকে ভুল বুঝেছি, কিন্তু ভুলটা না পরে আবার বুঝতেও পেরেছি, ভুলটা শুধরেও নিয়েছি। কিন্তু এই লোকটাকে এই লোকটাকে না আমি কিছুতে আমার বাবা বলে মানতে পারছি না, কিছুতেই না। কারণ উনি উনি আমাদের জন্য কি করেছে বলতো? কি করেছে? কিছুই তো করেনি। তাহলে তাকে কি করে আমরা বাবা বলে মেনে নিই বলতো? সে তো আমাদেরকে শুধুমাত্র দুঃখ কষ্ট দিয়েছে, আর কিছুই না। তখন মিঠিল বলে, শোনো মিঠি, তোমাদের একটা কথা বলে দিই, চন্দ্র সূর্য সব যদি সত্যি হয় না, সত্যিটা ঠিক কোর্টে প্রমাণ হবে। তারপরে মিঠিল বলে, দেখো, তোমাদের পিসে মশাই, তাই না? তখন বাবিল বলে, হ্যাঁ, দেখো না, এই লোকটা আমার পিসিকে সে কবে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, বাড়িতে ঢুকতেও দেয়নি। আর দেখো, ঠাম্মি কিনা এই লোকটার কাছে গেল, এই লোকটার কাছে গিয়ে সাহায্য চাইলো। আমি না ভাবতেও পারছি না, এই লোকটা এবার কিনা আমাদের আমাদের পরিবারের কেস লড়বে, পরিবারের বিরুদ্ধে গিয়ে। তখন মিঠিল বলে, শোনো, এরকমই না হয়। স্বার্থের জন্য মানুষ যে কোনো জায়গায় নামতে পারে। মানুষের স্বার্থটাই সবকিছু। স্বার্থের জন্য যা কিছু মানুষ করতে পারে, ঠাম্মির বেলাও তাই হয়েছে। ওইদিকে তখনই নতুন এসে দাঁড়ায়। তারপরে কাকুমণি নতুনকে দেখে আর বলে, নতুন, তুমি এসে পড়েছো, এসো এসো, ভিতরে এসো। তারপরেই নতুনের কাছে ছুটে যায় ছোট কাকুমণি, আর গিয়ে বলে, এসো, আমার সঙ্গে বসবে, এসো। তারপরে নতুনকে নিজের সঙ্গে বসিয়ে দেয় কাকুমণি। তারপরে দেখা যাবে জজ সাহেব কোর্টে আসেন। আর তখন দেখা যাবে অয়নদীপ দাঁড়িয়ে বলে, জজ সাহেব, আমি পুরো কেসের ডিটেলসটা বলতে চাই, আপনি অনুমতি দিলে। তখনই জজ সাহেব অনুমতি দিলেই অয়ন দাস বলে, এখানে আমার মক্কেল, সে একটা চাকরি করতেন, তার জন্য চাকরির সুবাদে অনেক সময় অনেক জায়গায় রেড করতে ওনাকে যেতে হতেন। তারপরে এমনই একদিন সে 20 বছর আগে রেড করতে গিয়েছিলেন মেঘালয়ে। তখন সেখান থেকে রেড করে ফেরার পথে একটা অনেক বড় একটা দুর্ঘটনার শিকার হয়। আর সবাই সেখান থেকে বেঁচে ফিরলেও আমার মক্কেল কিন্তু সেখান থেকে আর ফিরতে পারেনি, কারণ তার মাথায় অনেক বড় একটা ইনজুরি হয়েছিল, যার কারণে যার কারণে সে পুরনো সব কথা ভুলে গিয়েছিল।
তারপরে হসপিটাল থেকে তাকে একটা হোমে পাঠানো হয়। আর সেই হোমে একটা মহিলা তার দেখাশোনা করতো। সাধারণত সেই মহিলা দেখাশোনা করতে করতে মহিলার বাড়িতেও আমার মক্কেল যাতায়াত করতেন। তার একটা মেয়ে ছিল, সে মহিলার হাজবেন্ড মারা গিয়েছিল। যার কারণেই আমার মক্কেল সেই মহিলার মেয়েকে নিজের সন্তানের মতো করে দেখতেন, নিজের সন্তানের মতো করেই মানুষ করেছেন, দেখাশোনা করেছেন। তারপরে 20 বছর পরে যখন তার একসময় সবকিছু মনে পড়ে যায়, তখন সে আসার জন্য টাকা কোথায় পাবে, কার থেকে টাকা চাইবে। তারপরেই সে কোনো মতে হোমের কারো থেকে টাকা জোগাড় করে কলকাতায় চলে আসে নিজের বাড়িতে। কিন্তু ভাগ্যবশত তার মা, বড় ছেলে, বড় বৌমা সবাই মেনে নিলেও যে মহিলা তার স্ত্রী, সে কিন্তু তাকে মেনে নেয়নি। কারণ এই চরিত্রের মধ্যে আরেকজন চলে আসে, স্বতন্ত্র বসু। স্বতন্ত্র বসু কিন্তু এই আমার মক্কেলের বন্ধু ছিলেন। যখনই জানতে পারে যে আমার মক্কেল মারা গেছেন, তখনই কিন্তু স্বতন্ত্র বসু বিদেশ থেকে অনেক টাকা কামিয়ে দেশে ফিরে আসে। আর আমার মক্কেলের বাড়িতেই থাকা শুরু করে, আমার মক্কেলের বাড়ির লোক হিসেবে। আর তার বউয়ের সঙ্গেও একটা সম্পর্ক হয়ে যায়। আর যে বাড়িটাতে আমার মক্কেলের পরিবার ভাড়া ছিল, সেই বাড়ি থেকে একদিন বাড়িওয়ালা তাদেরকে বের করে দিয়েছিল যে তারা আর ভাড়া দিতে পারবে না। তখন কিন্তু এই স্বতন্ত্র বোস তাদের পাশে এসে দাঁড়িয়েছিল আর খুবই অল্প টাকায় সেই বাড়িটা কিনেও দিয়েছিল। তারপর থেকেই সেই বাড়িতেই সে থাকা শুরু করে আর এই সব পরিবারকে নিজের দিকে টেনে নেয়। কিন্তু আমার আমার মক্কেল যখন ফিরে আসে, তখন তার স্ত্রী তাকে মেনে নিতে অস্বীকার করে, সে তাকে মেনে নিতে চায় না। স্বাভাবিক, 20 বছর হয়ে গেছে, 20 বছরে তার ডিভোর্সও হয়নি, তাই তারা এখনো স্বামী স্ত্রী। এটুকুই ছিল আজকের কাহিনী। তখন কমলিনীর উকিল দাঁড়ায় আর উকিল দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমার যেই বিরোধী পক্ষের উকিল, সে সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে যিনি রেড করতে গিয়েছিলেন মেঘালয়ে, হ্যাঁ, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল ঠিক আছে, কিন্তু সেটা একটা ডাকাতির গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর সেখানে একজন মারাও গিয়েছিলেন। কিন্তু আমার মক্কেল মনে হয় না যে রেড করতে গিয়ে সে ডাকাতি করতে কোনোভাবে যাবেন। এখানে এখানে আমার মক্কেল কিন্তু কোথায় গিয়েছিলেন কেউ জানে না। হ্যাঁ, তার মৃত্যুর খবর, তার মৃত্যুর খবর কিন্তু বাড়িতে এসেছিলেন, সেটাও আবার তার একটা কলিগের মাধ্যমে। যে কলিগ তার সঙ্গে রেড করতে গিয়েছিলেন, সেই এসে কমলিনী দেবীর বাড়িতে বলেন যে তার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিন্তু সেটার কোনো সত্যতা কিন্তু পাওয়া যায়নি। হ্যাঁ, তার অফিস থেকেও তার কলিগের কথা শুনেই সবটা বলা হয়েছিল। কমলিনী দেবী কিন্তু তার অফিসেও গিয়েছিলেন আর তখনও সেখান থেকে এই খবরটা পেয়েছিলেন। আর আমি আপনাদের একটা চিঠি পড়ে শোনাই, যেটা চন্দ্র বসু চলে যাওয়ার পরে কমলিনী দেবীর কাছে চিঠিটা এসেছিলেন। তখনই চিঠিটা সবার সামনে কমলিনীর উকিল পড়ে শোনায় সবাইকে, যা শুনে সবাই চমকে যায়। ওইদিকে চন্দ্র চন্দ্র প্রচন্ড রেগে যায়। তারপরে দেখা যাবে সবাইকে শুনিয়ে বলে, ইওর অনার, এখানে কিন্তু কোন রকম কোনো রেটের কথা হচ্ছে না। আর যে কলিগ এখানে এসে কমলিনী দেবীকে জানিয়েছিলেন যে তার হাজবেন্ড মারা গেছে, সে কলিগও হয়তোবা দীর্ঘদিন ধরে এই চন্দ্র মুখার্জির সঙ্গে একসঙ্গে এই প্ল্যানটা করেছিলেন। কারণ এখানে এখানে কিন্তু মারা যাবার কোনো কথাই উল্লেখ নেই। এখানে একজন মহিলা তাকে চিঠিটা লিখেছিলেন, হয়তোবা সে ওখান থেকে ওখানে চলে গিয়েছিলেন, সেটা জানি না। তবে সব প্রমাণ আস্তে আস্তে আপনার কাছে আমি পেশ করব। আর এখানে যে কেসটা করা হয়েছে, যে ওনার নামে নাকি মিথ্যে কথা বলা হচ্ছে, উনি নাকি কিছুই জানে না, ওই মহিলাকেও চিনেন না। কিন্তু আমি বলছি ইওর অনার, ওই মহিলা ওনাকে চিনেন আর ওই মহিলাকেও উনি চিনেন। আর দীর্ঘ 20টা বছর ওই মহিলার সঙ্গে উনি সংসারটা করেছেন। আর এখানে দেখুন, কমলিনী দেবী কমলিনী দেবী কিন্তু তার অফিসে গিয়েও খোঁজ নিয়েছিলেন। কিন্তু অফিস থেকে কি জানা যায় যে অফিসের ফান্ডে যত টাকা ছিল সেটা কিন্তু এই চন্দ্র মুখার্জি আগেই তুলে নিয়েছিলেন। তাহলে সেই টাকাগুলো সে কেন তুলে নিয়েছিলেন? ওইদিকে চন্দ্রের উকিল চন্দ্রের দিকে আর চোখে তাকাতে থাকে। তখনই দেখা যাবে কমলিনী তার উকিলের কথা শুনে খুব খুশি হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।